আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এ সরকারের অধীনে আর নির্বাচন নয়, ঘোষণা বিএনপির। আর আসবে না তত্ত্বাবধায়ক, বলেছেন মন্ত্রীরা। লাভ লাগবে না, মূল টাকা ফিরে পেলেই খুশি ভ্যালির গ্রাহকরা। ধামাকাকে 5 দিনের আলটিমেটাম। দেশে করোনায় আরো 35 মৃত্যু, 4 মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। শিশুদের ডেঙ্গুর ভয়াবহতায় চরম দুশ্চিন্তায় অভিভাবকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে সরকারের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এক মঞ্চে না হলেও যুগপৎ আন্দোলনে যেতে চায় বিএনপি। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি। নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় বিএনপি দলীয় সরকারের অধীনে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। একই দাবিতে সোচ্চার হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও। দাবি আদায়ে 20 দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গড়ে তোলা হয়। শেষ পর্যন্ত 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়েই আওয়ামী লীগের অধীনে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। আগামী নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব। এখন তো নির্বাচনের কোনো পরিবেশ নেই দেশে, এবং নির্বাচন করা না করা এখানে একেবারেই কোনো পার্থক্য বহন করে না। এখানে নির্বাচনের পুরো ব্যবস্থাটাকেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এখানে শুধুমাত্র যেন তারা নির্বাচিত হয়ে আসতে পারে সেই ধরনের ব্যবস্থা তারা এখানে গ্রহণ করছে। সুতরাং সেই ক্ষেত্রে তো অবশ্যই এই অবস্থার পরিবর্তনটা খুবই জরুরি। আমরা এই ফরম্যাটে নির্বাচনে যাওয়ার এই মুহূর্তে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। এই মুহূর্তে কোনো প্রশ্নই উঠতে পারে না, আনলেস এটা যদি একটা নির্বাচনকালীন সময় যদি একটা নিরপেক্ষ সরকার না থাকে, তো প্রশ্নই উঠতে পারে না। মির্জা ফখরুল জানান, একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। বাম দলগুলো সহ অন্যান্য দলগুলোর সাথেও আলোচনা চলছে। তবে 2 জোট বহাল থাকবে নাকি আলাদা জোট গড়ে তোলা হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি বিএনপির মহাসচিব। আমাদের উদ্দেশ্যই থাকবে, লক্ষ্যই থাকবে যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জনগণের মধ্যে। সেটা জোটের মধ্যে হতে পারে, সেটা যুগপৎ হতে পারে, সেটা একটা দাবিতেও হতে পারে। ইট ডিপেন্ডস, এটা সময়ের আলাপ আলোচনার মধ্য থেকে সেটা বেরিয়ে আসবে। আমরা এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি, আর কথাবার্তা শুরু হয়েছে, কথা চলছে। এটা ডিপেন্ড করবে আপনার যে আমরা কী ফর্মে তখন যাওয়া সম্ভব, তারা কি চাচ্ছেন, আমরা কি বলছি, তার উপর নির্ভর করে কে কীভাবে যেতে চায় সেইভাবে হবে। কিন্তু কমন লক্ষ্য থাকবে একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার। গত নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক করায় সমালোচনা রয়েছে দলের মধ্যে, তা নিয়েও কথা বলেন তিনি। এটা ভুল ধারণা, কিন্তু আমরা কখনোই ডক্টর কামাল হোসেনকে জোটের নেতা বানিনি, ঐক্যফ্রন্টের নেতা বানিনি। নো, নেভার। এটা কখনোই কোথাও আমরা এই কথা বলিনি। আমরা বলেছি ঐক্যফ্রন্ট সমস্ত দলগুলো একসাথে হয়ে আমরা সামনে করছি। এটা আপনারা কামাল হোসেন সাহেবকে ঐক্যফ্রন্টের নেতা বানিয়েছেন, মিডিয়া বানিয়েছে। নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান বিএনপির মহাসচিব। অবশ্যই আন্দোলন হবে, এবং সেই আন্দোলনকে আমাদেরকে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশকে অস্থিতিশীল ও আওয়ামী লীগকে ঠেকাতে সিরিজ সভার নামে সিরিজ ষড়যন্ত্র করেছে বিএনপি। বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আর খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটির কাউন্সিলের নির্দেশনা দেওয়া হয়েছে। গণতন্ত্র চর্চার অংশ হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত থাকলেও বিএনপির সিরিজ বৈঠকের সমালোচনা করেন ওবায়দুল কাদের। যে সিরিজ সভাগুলো হচ্ছে, এগুলো আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নয়। এই সিরিজ সভা, সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির আজকের এই সভা, গোপন বৈঠকগুলো তারা অনুষ্ঠান করছে।
এখানে গণতন্ত্রের কিছু নেই। কিভাবে সরকারকে ঠেকাবে, কিভাবে দেশে আনস্টেবল করবে দেশের পরিস্থিতি, কিভাবে বিভিন্ন অপশক্তিকে উস্কে দেবে। কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির বিশ্বস্ত ঠিকানা হচ্ছে আজকে বিএনপি। এদিকে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশের সকল নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবার হুমকি দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন, তাদের জঙ্গি তোষণ, তাদের সন্ত্রাস, অর্থনীতিকে ধ্বংস করার কারণে তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গিয়েছে। তাদের সাথে জনগণ নাই। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে। অন্যদিকে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, লন্ডনে বসে সরকার হটানোর ষড়যন্ত্র করছেন তারেক রহমান। মিটিং করে ওনার নেতাদেরকে দিয়ে হুমকি দিয়েছেন যে কঠোর আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে, যদি না করা যায় তাহলে নাকি তাদের দলের থেকে পদ থেকে বের করে দিয়ে বিএনপি নেতাদের হুমকি দিয়েছেন। এটা দিতেই পারে, কারণ বিএনপি যদি একটা আদর্শিক রাজনৈতিক দল হতো তাহলে সেখানে আদর্শের কথা হতো। আদর্শের কর্মীকে কখনো দল থেকে পদ থেকে বের করে দেওয়া যায় না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মুনাফা নয়, মূলধন ফিরে পেতেই মরিয়া ইভ্যালির লাখো গ্রাহক। অফিস বন্ধ থাকায় বিনিয়োগের অর্থ ফিরে পাওয়া নিয়েও সন্দিহান তারা। ইক্যাবের দুর্বলতাতেই এমন ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনলাইনে কেনাকাটায় প্রতারণা বন্ধে পেমেন্ট পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকে কঠোর নজরদারির পরামর্শও তাদের। মামুন আবদুল্লাহর রিপোর্ট। 5,45,000 টাকার বাইক 3,18,000-এ, কিংবা 5 লাখের স্কুটার পাবেন 2,85,000-এ। কোটি বেকারের দেশে এমন ভয়ানক অফারে দিশেহারা লাখো যুবক। শুরু থেকেই অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির এমন বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সন্দেহ পোষণ করেন অনেকেই। তবে দেশের প্রথম সারির সেলিব্রিটিদের বাহবা আর মিডিয়ার লোভনীয় বিজ্ঞাপন, ই কমার্সের আতুরঘর ইক্যাবের সাথে দহরম মহরম গ্রাহকদের বিশ্বস্ত করে তোলে কয়েক গুণ। ফলাফল যা হবার তাই। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও গ্রেফতার, রিমান্ড, এটা সেটা আরও কত কি। তবে এসব কি সমস্যার সমাধান করতে পারবে? গ্রাহক কি ফিরে পাবে তার মূলধন? একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তো তার বিচার করা ঠিক না। তাহলে আমার বা সাধারণ মানুষ যারা আছে এদের টাকার কে দায়িত্ব নেবে? তাকে সময় না দিয়ে কোম্পানি বন্ধ করে জীবনের সমস্যার সমাধান হবে না। মেন অ্যামাউন্টটা পেলেও আলহামদুলিল্লাহ আমরা খুশি। অনেক ফ্যামিলি আছে মেন অ্যামাউন্টটা না পেলে ভাই অনেকে বসে যাবে, ভাই রাস্তায় বসে যাবে। যদি দোষী সাব্যস্ত করাই হয়, ব্লেম যদি করতেই হয়, সংশ্লিষ্ট সকল দপ্তরকে এক লাইনে এনে সকলের বিচারটা হয়। অনলাইন মার্কেটের প্রতারণা ঠেকাতে আইনের কঠোর বাস্তবায়নের পরামর্শ খাত বিশেষজ্ঞদের। বাংলাদেশ ব্যাংক এবং যারা পেমেন্ট প্রসেস করেছেন তাদের একটা ভূমিকা ছিল, তারা এটা ফেল করেছেন। ইকেবের একটা ব্যর্থতা এখানে অবশ্যই ছিল। আর তৃতীয় ব্যর্থতা ছিল যে আমাদের যারা গ্রাহক তারা একদম লোভে পড়ে আমরা একদম পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছি। ভবিষ্যতে এই ধরনের জিনিসকে এড়াতে হয়, এই ধরনের সিচুয়েশনে আমাদের পড়তে না হয়, তাহলে এই 3টি কম্পোনেন্টকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। তবে এ ব্যাপারে জানতে চাইলে অনলাইন মার্কেট পরিচালনাকারী সংগঠন ইক্যাবের কেউ কথা বলতে রাজি হয়নি। এখন পর্যন্ত ইভ্যালির গ্রাহক সংখ্যা প্রায় 45 লাখ, যেখানে কোম্পানিটির দায় 1000 কোটি টাকা বলে নিশ্চিত করেছে র্যাব। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, ইভ্যালি অরেঞ্জের মতো প্রতারণা করছে এমন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। হাফিজ আক্তার বলেন, ইভ্যালি অরেঞ্জের মতো এমন আরও প্রতিষ্ঠান রয়েছে যারা প্রতারণা করছে। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির অফার দিয়ে যারা গ্রাহকদের পণ্য দেয় না, তারা মূলত প্রতারণা করছে বলে মনে করেন ডিএমপির মুখপাত্র। এসব বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাফিজ আক্তার। এদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
অন্যদিকে পণ্য সরবরাহ বাবদ 200 কোটি টাকা ফেরত দিতে ই কমার্স প্রতিষ্ঠান ধামাকাকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে বিক্রেতারা। নইলে ধামাকার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিক্রেতাদের সংগঠন ধামাকাশপিং.com সেলার অ্যাসোসিয়েশন। লিখিত বক্তব্যে জানানো হয়, মাইক্রোডেট গ্রুপের আওতাধীন ই ভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকাশপিং.com-এ সেলার হিসেবে পণ্য বিনিয়োগ করেছেন প্রায় 650 জন। চুক্তিতে লেখা ছিল পণ্য সরবরাহের 10 দিনের মধ্যে ধামাকা.com পাওনা পরিশোধ করবে, কিন্তু 6 মাস চলে গেলেও প্রতিষ্ঠানটি তা করেনি। সংবাদ সম্মেলনে সেলাররা বলেন, ধামাকার সাথে আলোচনা করেও কোনো লাভ হয়নি। 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও 35 জন, আর নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা 1190 জন। গত 4 মাসের মধ্যে শনাক্তের সর্বনিম্ন সংখ্যা এটি। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 27,182। মৃতের হার 1.76%। একদিনে 19,668টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 6.5%। এ সময় নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,645 জন। মৃতদের মধ্যে 19 জনই ঢাকা বিভাগের। এছাড়াও 24 ঘন্টায় চট্টগ্রামে 6 ও খুলনা বিভাগে মারা গেছেন 3 জন। মৃতদের মধ্যে 20 জনের বয়স 60-এর উপরে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের আগামী 20 দিনের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হবে। শনিবার মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত 2.5 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে আরও 10 কোটি টিকা নেয়ার জন্য চুক্তি করা হয়েছে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে নেই বলে সোমালিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা শোচনীয়। শিশুদের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। অনেক শিশু মুমূর্ষ অবস্থায় ভর্তি হচ্ছে হাসপাতালে। অভিভাবকরা দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। তবে কোনোভাবেই কমছে না মশার উপদ্রব। জনপ্রতিনিধিরা বলছেন, মশা মারার জন্য পর্যাপ্ত লোকবল নেই তাদের। আপনারা চিন্তা করতে পারেন, 9 বছরের একটা বাচ্চা হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই চোখের জলগুলো একটু দেখান, কি হারে বাচ্চাগুলো যুদ্ধ করতেছে ভিতরে। হাত পা কিচ্ছু নাই, রক্তাক্ত হয়ে গেছে এক একটা বাচ্চার 2টা হাত পা, এখানে মানে তাকানো যায় না। আমরা মারা সহ্য করে ওখানে যায় ঢুকি। এই যে এখানে আইসিইউতে লক্ষ লক্ষ টাকা বিল আসতেছে, কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই। একটা মশা নিধন করতে পারে না আমাদের সরকার। আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো, যে আজকে বুড়ো একটা বাচ্চা মারা গেছে, আমাদের কি অপরাধ ভাই? মনের ভিতরে সাহস রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা আম্মু, আমি আর কান্না করব না, আমি ভালো হয়ে যাব। মা বাবার এই আহাজারি কে থামাবে? আইসিইউতে শুয়ে আছে তাদের ফুটফুটে শিশুরা। কেউ সইছে তীব্র যন্ত্রণা, আর কেউ লড়ছে মৃত্যুর সাথে। চিকিৎসকরা জানান, প্রতি 10 শিশুর মধ্যে একটির অবস্থা আশঙ্কাজনক হয়ে দাঁড়াচ্ছে। এবছর ভ্যারাইটি চেঞ্জ হয়ে গেছে। এবছর ডেঙ্গু যেটা আলাদা, সেটা হলো প্রেশার কমার কথা 4 দিন বা 5 দিনের মাথায়, কিন্তু আমরা দেখতেছি জ্বরের 2য় দিনে প্রেশার কমে যাচ্ছে। নাক দিয়ে মুখ দিয়ে প্রফিউজ ব্লিডিং নিয়ে চলে আসতেছে আমাদের কাছে। জ্বরের মধ্যে ব্লাড প্রেশার কমে যে খুব জটিল আকার ধারণ করছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অজান্তেই হয়ে যাচ্ছে। আর এই ধরনের পেশেন্টগুলো মানে ম্যানেজ করা ক্রিটিক্যাল, এবং এদের মধ্যে মর্টালিটি অনেক বেশি আছে। এবছরে চলতি মাসেই ডেঙ্গু সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিন 200-রও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, আক্রান্ত আরও বেশি। ঘনবসতিপূর্ণ কম উন্নত এলাকাগুলোতে মশার উপদ্রব সবচেয়ে বেশি। বৃষ্টি আর মানুষের সচেতনতার অভাবে কমছে না জমে থাকা পানি। মশার কামড়ে দিনে রাতে অস্থির এসব এলাকার মানুষ। বাচ্চাদের আমরা আতঙ্কের ভিতরে থাকি। দিনের বেলাও মশারি টানায় থাকতে হয়। বসলে মশা কামড়ায়, এরপর রাইতে তো আসে। মশা খুবই অস্থির করে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে, আসরের পর থেকেই মশার একটাই থাকে খুব। বাইরে হচ্ছে আমাদের করোনার ভয়, ভিতরে হচ্ছে ডেঙ্গুর ভয়। নোংরা খাল আর নর্দমায় চলছে মশার রাজত্ব। সাধারণ মানুষের অভিযোগ, মশা দমনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না। খালে তো প্রায় সপ্তাহে 2-3 দিন দিয়েই যায়, দিলে কি হবে, কিন্তু মশা তো কমে না। আগে ফগার মেশিন দিয়ে মারতো, এখন তো ফগার মেশিনও আসে না। অন্যদিকে জনপ্রতিনিধিরা বলছেন, মশা নিধনে নেই পর্যাপ্ত জনবল।
কোন কোন বাড়িতে আপনার লার্ভা পাওয়া গেছে সেসব বাড়িকে আমরা জরিমানা করি। ড্রেনের যে মুখ আছে এই মুখে আমরা পাইপটা ঢুকিয়ে দিই ওখান থেকে ওষুধ দিই, তাহলে ওখানে মশাটা মারা যায়। ওষুধ সরবরাহের কোনো সংকট নেই, আমরা যখন যা চাই আমরা তাই পাই। আমাদের সমস্যা আছে, অনেক বেশি লোকবল প্রয়োজন কাজ করতে হলে। পাশাপাশি জমে থাকা পানিতে মশার বিস্তারে এলাকাবাসীর উদাসীনতাকেও দায়ী করছেন জনপ্রতিনিধিরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক হিসাব চাওয়ায় সংক্ষুব্ধ দুই ইউনিয়নে বিভক্ত সাংবাদিক নেতারাই। এ ঘটনাকে নজিরবিহীন ও গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছেন সাংবাদিক নেতারা। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর 11 নেতার ব্যাংক হিসেব চেয়ে 12 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই ঘটনায় ব্যথিত সাংবাদিক নেতারা। শনিবার সাংবাদিক নেতারাই সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় প্রেস ক্লাবে। বলেন, এর মধ্য দিয়ে সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, হেয় করা হয়েছে সাংবাদিক সমাজকে। দেশের পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব এভাবে তলব করা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজের মানুষের কাছে এই ঘটনাটি করা হয়েছে। এইরকম একটি নজিরবিহীন পদক্ষেপ স্বাভাবিকভাবেই আমাদেরকে ভাবিয়ে তোলে, আমাদের পরিবার পরিজনদেরকে ভাবিয়ে তোলে। এটি আমরা সরকারের কাছেই জানতে চাই, সুনির্দিষ্ট কোনো অনুষঙ্গের কাছে না, সরকারের কাছে জানতে চাই যে এটা কি। যখন কোনো প্রতিষ্ঠান বলতে পারে না যে এটা কারা করেছে, কোথা থেকে করেছে, এজন্য আমাদের খটকা লাগে, প্রশ্ন আসে যে এটা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কিনা। সংগঠনের নেতৃবৃন্দের কোনো সুযোগ নাই, অর্থের কোনো রকম নয়ছ করার কোনো সুযোগই নাই। এই ব্যাপারে আমাদের সুনামক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতার সুনামক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে। এইগুলো যেন আর না হয়। এটি স্বাধীন মত প্রকাশের প্রতিও হুমকি মনে করেন সাংবাদিক নেতারা। এই আঘাত মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ তাদের কণ্ঠে। আমাদের জানেন যে এখানে আরো সাংবাদিক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবার সাথে পরামর্শ ক্রমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যারা প্রতিনিধিত্ব করে তাদের যদি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তাদের চরিত্র হননের যদি অপচেষ্টা হয়, সেটার জন্য আপনাদের যে দায়িত্বগুলো রয়েছে আপনারাও আপনাদের জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করবেন, আমরা এটা প্রত্যাশা করি। রবিবার দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। এবং সাংবাদিকতার নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভার মধ্যেই কার্যালয়ের সামনে অনুমতি না নিয়েই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। অনুষ্ঠান সফল করতে ট্রাক ভর্তি করে কর্মীও নিয়ে আসেন সংগঠনের নেতারা। পরে সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। প্রজন্ম লীগের নেতারা প্রথমে হুমকি দিলেও পুলিশের হস্তক্ষেপে 5 মিনিটেই গুটিয়ে ফেলা হয় সকল আয়োজন। পরে সাধারণ সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলের সাধারণ সম্পাদক নাম সর্বস্ব এসব সংগঠনের বিষয়ে দলের নেতাদের সাবধান করেন। চাঁদাবাজির জন্য এগুলো আসলে চাঁদাবাজির প্রতিষ্ঠান এবং এরা দলের নাম ভাঙায়। কাজে এইসব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, সম্মেলনে, বৈঠকে, প্রতিষ্ঠাবার্ষিকী হোক, যেটাই হোক, আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো, আপনারা কোনো অবস্থাতেই এইসব সংগঠনের সভায় আপনারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না, থাকতে পারেন না। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। এই সরকারের অধীনে আর নির্বাচন নয় ঘোষণা বিএনপির, আর আসবে না তত্ত্বাবধায়ক বলেছেন মন্ত্রীরা। লাভ লাগবে না, মূল টাকা ফিরে পেলেই খুশি ভ্যালির গ্রাহকরা, ধামাকাকে 5 দিনের আলটিমেটাম। দেশে করোনায় আরো 35 মৃত্যু, 4 মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। শিশুদের ডেঙ্গুর ভয়াবহতায় চরম দুশ্চিন্তায় অভিভাবকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।